জি ম্যাম, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জেনেসিস আউটলায়ারে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের এটা বিশেষ প্রোগ্রাম, আমাদের আজকের প্রোগ্রাম এমআরসিএস পার্ট বি নিয়ে। তো আমরা খুব অলরেডি এমআরসিএস পার্ট বি নিয়ে আমাদের জেনেসিস আউটলায়ারের বিশাল বিশাল কর্মযজ্ঞ আমাদের শেষের দিকে। তো এই মুহূর্তে যে আমাদের সাথে আমাদের দুজন মেন্টর আছেন আজকে, আমাদের প্রোগ্রামটা এক্সাম হল তাদের জন্য আমরা কি করতে পারি, এবং কনভেনশনাল এই মুহূর্তে যে কনভেনশনাল যে গাইডলাইন গুলো আছে এমআরসিএস পার্ট বি এর ক্ষেত্রে, যে কনভেনশনাল গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো থেকে আমরা কিভাবে আরেকটু বেটার করতে পারি। যে কনভেনশনাল গাইডলাইন গুলাতে যেসব আমাদের মেন্টররা যেসব প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছেন, যে এই এই জায়গাগুলোতে ল্যাকিংস আছে এবং আমরা জেনেসিস থেকে সেই জিনিসগুলা প্রোভাইড করতে পারি, এই জিনিসগুলো নিয়েই আজকে আমাদের মেন্টররা মিলি আলোচনা করবেন। আমাদের আজকে ডিসকাশনের মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের মেন্টররা এখানেই ওনারা এক্সপেরিয়েন্স, ওনারা টিচিং এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আউটলাইন গুলো আছে, সেই আউটলাইন গুলো যখন ফলো করবেন, ফলো করার সময় যেটা হবে যে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেম গুলার সমাধান আমরা কিভাবে করতে পারি এবং জেনেসিস থেকে সেটা আমরা কিভাবে প্রোভাইড করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকে আমাদের সাথে আমাদের দুজন এক্সপার্ট মেন্টর আছেন। মেন্টর আমরা আমাদের মেন্টরদের যে এক্সপিরিয়েন্স, এক্সাম হল এক্সপিরিয়েন্স, এমআরসিএস পার্ট বি পরীক্ষাটা যেটা, সেটা হচ্ছে যে মানে যে পরীক্ষা দেয় শুধুমাত্র সেই জানে পরীক্ষা হলের এনভায়রনমেন্টটা কি, সেই শুধু বলতে পারে। আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে অনেক কিছুই আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, হ্যাঁ, কিন্তু যে পরীক্ষা দিয়েছে তার কাছ থেকেই অ্যাকচুয়ালি এক্সাম হলের সিনারিওটা জানা যায়। তো সেই কারণে আজকে আমাদের মেন্টর আমাদের সাথে আছেন। আজকে আমাদের দুজন জনপ্রিয় দুজন মেন্টর আছেন এমআরসিএস পার্টে, ডক্টর শাকিল এবং ডক্টর মুক্তা আপু। তো আমাদের সাথে প্রথমেই জয়েন করছেন ডক্টর মুক্তা আপু। তো এমআরসিএস পার্ট বি এর দুইটা পার্ট, একটা নলেজ পার্ট এবং স্কিল পার্ট। আমাদের সাথে আজকে ডক্টর মুক্তা আপু কথা বলবেন যে স্কিল পার্টের প্রিপারেশনের সময় আপু কি কি প্রবলেম ফেস করেছেন এবং প্রিপারেশনের পরবর্তী পরীক্ষার হলে কোন কোন জায়গাটা থেকে আপু যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেই জায়গাটা কোন কোন জায়গাটা লেকিংস ছিল, বা কিভাবে এই জায়গাগুলো ওভারকাম করা যায়, আপু কি কি ডিফিকাল্টিস ফিল করেছেন, সেই জিনিসগুলো নিয়ে আপু আজকে আমাদের সাথে আলোচনা করবেন। আপু আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর মুক্তা আপু। জি আপু, শুনতে পাচ্ছি। শোনা যায়? আপু শোনা যায়? জি আপু শোনা যাচ্ছে। জি জি আপু শোনা যাচ্ছে। আপু জাস্ট প্লিজ ওয়ান সেকেন্ড কন্টিনিউ আপু, আপু। 1 সেকেন্ড। সরি আপু, শোনা যায়? হ্যালো? জি জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো? আপু আমি তো শুনতে পাচ্ছি। জি জি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে আপু। জি আপু শোনা আচ্ছা, যাচ্ছে, শুরু করি, কন্টিনিউ ঠিক প্লিজ। আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আজকে জেনেসিস আয়োজিত এক্সপিরিয়েন্স শেয়ারিং এন্ড হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, এই প্রোগ্রামে সবাইকে স্বাগত। আমি ডাক্তার উম্মে সালমা মুক্তা। আমি এমআরসিএস পাশ করি এই জুনে মুম্বাই থেকে, এবং বর্তমানে আছি বিএসএমএম তে। তা আজকে আমি আপনাদেরকে আমার যে মুম্বাই এক্সাম হলে যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, সাথে এক্সাম প্রিপারেশন কিভাবে নিতে হবে, এবং হচ্ছে যে যে প্রবলেম আমি ফেস করেছি সেটা কিভাবে ওভারকাম করতে হবে সেটা সম্পর্কে একটু ধারণা দিব। আজকে আমি মেইনলি হচ্ছে নলেজ পার্টটা বলবো, আর স্কিল পার্ট সম্পর্কে ধারণা দিব হচ্ছে। তাহলে শুরু করি। সো নলেজ সেকশনে হচ্ছে 3টা পার্ট থাকে, আমরা সবাই জানি। অ্যানাটমিতে পার্ট থাকে হচ্ছে 3টা সেকশন থাকে ফ্রম অ্যানাটমি, 2টা হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার, সরি 2টা হচ্ছে যে প্যাথোলজি, 3টা ক্রিটিক্যাল কেয়ার। টোটাল হচ্ছে আমাদের 8টা মানে ফুল নলেজ সেকশনে। নলেজের কি কি প্রবলেম হয়? নলেজের হচ্ছে টাইম হচ্ছে সবগুলাই একই, সেম, 10 মিনিট থাকে। 1 মিনিট হচ্ছে যে আমরা স্টেমটা বাইরে থেকে পড়বো, আর 9 মিনিট হচ্ছে আমরা ভিতরে ঢুকে আমাদের যে অ্যাকচুয়াল যে এক্সামটা সেটা হচ্ছে 9 মিনিট করে প্রত্যেকটা সেশন হয়।
অ্যানাটমিতে যে প্রবলেমটা হচ্ছে, যেটা আমরা ফেস করেছি আর কি পরীক্ষা দিতে গিয়ে, তা আমরা যে কনভেনশনাল ছবিগুলো দেখি সেগুলো হচ্ছে একটু ব্লার থাকে, একটু হেজি, বা বোঝা যায় না, বা অনেক ছোট। কিন্তু পরীক্ষার হলের ফিগার গুলো হচ্ছে যে খুবই সুন্দর থাকে, ক্লিয়ার, অনেক বড়, এবং ফর্মের দেয়ালে টানায় দেয়, এটা হচ্ছে মেন কথা। প্রিন্টেড ফর্মে থাকে এবং খুবই ক্লিয়ার এবং অনেক বড়। এতে করে যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমরা তো ছোট ছবি দেখে অভ্যস্ত, হঠাৎ করে যখন বড় একটা ছবি প্রিন্টেড দেয় তখন হচ্ছে আমাদের দেখতে মানে আইডেন্টিফিকেশন করতে একটু প্রবলেম হয়েছে, বা অনেকের হয় আর কি। এটা হচ্ছে একটা। আর দুই, যে আমার আম, 3 থেকে 4টা ফিগার থাকবে, এবার ছবি, প্রিন্টেড ছবি থাকবে, এবং প্রত্যেকটা থেকে 2 থেকে 3টা বা 3 থেকে 4টা আইডেন্টিফিকেশন থাকবে। এবং হচ্ছে যে আমার যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো হচ্ছে যে রিলেটেড টু দ্যাট আইডেন্টিফিকেশন। মানে হচ্ছে যে আমি যে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি পরে কোয়েশ্চেন অ্যান্সার, আর যদি আইডেন্টিফাই করতে আমার প্রবলেম হয় তাহলে কিন্তু আমি পরে কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে পারবো না। এই জন্য অ্যানাটমির সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে যে, মানে মেইন পড়ার ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আমরা হচ্ছে যে যত রকমের পিকচার আছে সেটা যে বইয়ে হোক, আমরা যে কনভেনশনাল বইগুলো ফলো করি, সালা নোট, বর্ণনা নোট গুলা, সেগুলো যে আমরা হচ্ছে যে নেট থেকে ছবি দেখি, তো ছবি দেখে একদম কনসেপশন ক্লিয়ার করতে হবে যে কোথায় কোন স্ট্রাকচার থাকে। এটা হচ্ছে একটা মেইন একটা ইয়ে আর কি পয়েন্ট। কারণ হচ্ছে আইডেন্টিফাই করতে না পারলে দেখা যাবে উনি নেক্সট নেক্সট করতেই থাকে, বলতে না পারলে পরে কোয়েশ্চেন দেরি হয়, কোয়েশ্চেন দেরি হলে আমি দেখা যায় যে ওই একটা স্টেশন ফুল কমপ্লিট করা যায় না। অনেকের প্রবলেম হয়েছে আর কি, যে অনেকেই অ্যানাটমি স্টেশন বা নলেজ পার্ট কমপ্লিট করতে পারে না, কারণ হচ্ছে যে ওই নেক্সট করতে করতে টাইম শেষ, দেখা যায় পরের কোশ্চেন গুলো পারে কিন্তু কমপ্লিট করতে পারে নাই। তো এই জন্য আমার যেটা মনে হচ্ছে আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, এক। 2 নাম্বার হচ্ছে যে রিয়েল যে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে যে আপনাদেরকে যে পরীক্ষাগুলো মানে পিকচার গুলো বিগত বছরে এসেছে বা বিগত পরীক্ষায়, সেটা সেই রিকল থেকে পিকচার গুলো, অ্যাকচুয়াল পিকচার গুলো দেওয়া হবে, যেটা প্রিন্টেড ফর্মেই লাগলে একদম পরীক্ষা ওরিয়েন্টেড দেয়ালে টানাই দিয়ে আপনাদেরকে হচ্ছে সেভাবেই মক, ওনারা হচ্ছে যে মানে রিয়েল এক্সাম হলে এক্সপিরিয়েন্সটা এখানেই পান, পরীক্ষা হলে ঘাবড়ে না যান, এবং হচ্ছে যে আপনার বুঝতে পারেন যে আমার হচ্ছে যে বইয়ের পিকচার দেখলে এরকম মনে হয় আর দেয়ালের কারণে বড় পিকচার দেখলে কেমন মনে হয়, সেই ডিফারেন্সটা যদি বুঝতে পারেন, সেটা হচ্ছে যে আশা করি আমরা জেনেসিসে যে পার্ট বি কোর্স শুরু করব সেখানে হচ্ছে যে অবশ্যই সেটা গুরুত্ব দেওয়ার সময়। আর হচ্ছে আমাদের এখানে অবশ্যই রিয়েল মক নেওয়া হবে এবং অফলাইন মক নেওয়া হবে। তো সেই মক দিলে আপনারা হচ্ছে যে পরীক্ষার হলের যে টেনশন, যে একটা এক্সপিরিয়েন্স, সেটা একটা এখানেই মানে একটা এক্সপোজার হবে। তো যে যত বেশি মক এক্সপোজার হবে তার পরীক্ষা তত বেশি ভালো হবে। পরীক্ষাটা আসলে কি পড়লে মনে হয় যে খুবই সোজা, 3 থেকে 4 মাস পড়লেই তো হয়ে যাবে, পরীক্ষা আসলেই 3 থেকে 4 মাস লাগে। কিন্তু যার যত বেশি এক্সপোজার থাকবে তার পরীক্ষাটা ভয় কম লাগে এবং পাশ করার চান্সটা তত বেশি বাড়বে, এটা হচ্ছে মেন কথা। তো রিয়েল স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা, এবং হচ্ছে যে আহ, নেওয়া, আর অ্যানাটমিতে হচ্ছে যে আমরা ওই টাইম ধরে যে মক নেওয়া, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর আপনাদের একটা অ্যাডভাইস হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন না পারেন, কোনো আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে যে এটা পাস করে চলে যাওয়া, চলে গিয়ে নেক্সট যেগুলো পিকচার সেগুলো দেখা, পরে টাইম থাকলে আপনি আবার ব্যাক করতে পারবেন, ব্যাক এক্সামিনার নিজে আপনাকে ব্যাক করাবে। যদি কোনো কোয়েশ্চেন বাকি থাকে, ওনার দায়িত্ব হচ্ছে যে উনি কিন্তু খুঁজে আমাদের কোনো কোয়েশ্চেন বাদ থাকলে বা ইনকমপ্লিট যদি মনে হয় আমার অ্যান্সার ইনকমপ্লিট হয়েছে, উনি কিন্তু ঠিকই আবার শেষ করে ব্যাক করে সেটাকে কমপ্লিট করানোর চেষ্টা করে। তো ওরা কিন্তু হাজার ট্রাই করে 20 নাম্বারের মধ্যে আমাকে 20-এ 20 দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি মানে খুবই পজিটিভ জিনিস আর কি। কিন্তু নলেজে আমাদের অনেক, অ্যানাটমিতে বিশেষ করে আমরা আইডেন্টিফাই করতে দেরি করার কারণে অনেকে কিন্তু শেষ করতে পারি নাই, লাস্টে 1-2টা কোশ্চেন মিস হয়েছে। অ্যানাটমি সবচেয়ে মানে কি বলে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এইটা। তো এই জন্য আমাকে যথেষ্ট পিকচার দেখে, ফিগার দেখে পড়তে হবে, আইডেন্টিফাই করা শিখতে হবে। আর কোয়েশ্চেন অলমোস্ট বা আমাদের সেম ওই সব কোয়েশ্চেনই থাকে, 2-একটা কোয়েশ্চেন নতুন থাকতে পারে, যদি থাকেও সেটা আমরা রিকল দেখে আপনাদেরকে অবশ্যই সলভ করিয়ে দিব পরীক্ষার আগে আগে। তো সেটা ভাবার কোনো কারণ নেই, এটা হচ্ছে যে অল অ্যাবাউট অ্যানাটমি। ও তারপর বলবো হচ্ছে আমি ক্রিটিক্যাল। হ্যালো, এখন আমি কথা বলবো হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার সম্পর্কে। তো ক্রিটিক্যাল কেয়ারে সেম 3টা স্টেশন থাকে,
এবং হচ্ছে যে কনভেনশনাল বই যা যা আছে ঠিক তাই আছে, আনকমন খুব বেশি কিছু আসে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ারে হচ্ছে সিনারিও গুলা বড় থাকে, পড়তে একটু পড়াশোনা আমাদের তো পড়াই থাকে সেগুলা, তারপরে সুইফটলি পড়তে হবে 1 মিনিটের মধ্যে। ভিতরে গিয়ে হচ্ছে উনি আবার আপনাকে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য কোয়েশ্চেন অ্যাগেইন, পড়তে চাও কিনা, যদি লাগে আবারও পড়বেন, সেখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে। তারপরে উনি বাকি কোয়েশ্চেন গুলো করবে, কিন্তু বাকি কোয়েশ্চেন গুলো একটা প্রবলেম হচ্ছে যে কিছু কিছু কোয়েশ্চেন খুব স্পেসিফিক আর কিছু কিছু একটু লেন্দি থাকে। তো লেন্দি কোয়েশ্চেন গুলো হচ্ছে এটা করতে হবে, সেটা হচ্ছে যে মানে কি পয়েন্ট গুলো আপনাকে শুনে বুঝতে হবে যে অ্যান্সারটা কি হবে, মানে পুরো কোয়েশ্চেন মনোযোগ যন্ত্রণা শোনা হয় না, বা আমরা খুব নার্ভাস থাকি, সেটা একটু প্রবলেম হয়। জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার সময় কি পয়েন্টটা পড়ার সময় যেমন খেয়াল করবেন, তেমনি আপনাকে যখন কোনো কোয়েশ্চেন আস্ক করবে সেটা কি পয়েন্টটা কি সেটা ধরে আপনি অ্যান্সার দিবেন, এটা হচ্ছে মেইন কথা। আর পরীক্ষার আগে তো অবশ্যই আপনার কয়েকবার রিভাইজ দিতে হবে যেন আপনার মুখস্থ থেকে অ্যান্সার গুলা, যেহেতু আমরা সব অ্যান্সার গুলো জানি কিন্তু টাইম লাগতেছে খুবই। টাইম লাগলে কিন্তু আপনার কোয়েশ্চেন মিস হবে, আপনি নাম্বার কম পাবেন। তো অ্যাডভাইস হচ্ছে যে আপনি যত বেশি মানে আপনার মেমোরাইজ করবেন বা মক দিবেন, তত যত বেশি রিভাইজ দিবেন তত আপনার যে ছোটস্থ থাকবে, আপনি দেখা যায় কোয়েশ্চেন বলার সাথে সাথে কিন্তু অ্যান্সার দিয়ে দিলেন, তো আপনার 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু নলেজ শেষ হয়ে যায় যদি পারা থাকে। আর না পারা থাকলে 10 মিনিটের মধ্যেও শেষ হবে না। নলেজ কিন্তু খুবই সোজা, কিন্তু প্রবলেম একটাই, আমরা অনেক সময় নিজেরাই মনে করেন না দেরি করি, তখন দেখা যায় টাইম শেষ হয়ে যায়, লাস্টে একটা দুটা কোশ্চেন মিস হয়, নাম্বার কমে যায়, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারে কিছু যেমন ইয়া থাকে, উম কিছু হচ্ছে আপনার ইকুয়েশন থাকে, যেমন রেসপিরেটরি যে অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ওগুলো হচ্ছে ইকুয়েশন আমাকে করতে দেয়, বলে যে আপনি লিখে একটু দেখাই দেন। তো ইকুয়েশন তো আছেই, সেটা আপনাকে পেন্সিল এবং হচ্ছে পেপার দিয়ে আপনি সেটা আবার লিখে অন্যকে দেখাবেন, এটা সেটা কোশ্চেনটাই এরকম যে আপনাকে লিখে দেখাইতে হবে, মুখে বলার কিছু না, একটা ইকুয়েশন। আর হচ্ছে যে এবিজি এবং হচ্ছে যে ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে ওরা হচ্ছে যে আপনাকে প্রিন্টেড একটা ইয়া দিয়ে দেয়, ডেটা শিট টাইপের দিয়ে দেয়, যে সোডিয়াম এত, পটাশিয়াম এত, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে যে আহ বাইকার্বনেট, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, পিএইচ, এগুলো বিশাল একটা চার্ট দিয়ে দেয়। তো ওইটা দেখে, ওই চার্টটা দেখে আপনাকে বলতে হবে যেটা আসলে কি, কম্পেনসেটেড না আনকম্পেনসেটেড, মেটাবলিক নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস, তারপর হাইপর হাইপারনাট্রেমিয়া, হাইপর হাইপারক্যালেমিয়া, এরকম করে আপনাকে লেখা থাকবে, জাস্ট আপনি দেখে সময় দিতে পারবেন, সমস্যা নাই, জাস্ট ওই টাইমের মধ্যে আর কি দেখে আপনি হচ্ছে যে এটা ইন্টারপ্রিটেশনটা করতে বলে, তো আপনার কাছে শিয়া থাকে, ইন্টারপ্রিটেশন থাকে। আর একটা জিনিস হচ্ছে যে উম বিশেষ করে ট্রমার ক্ষেত্রে বা কিছু কিছু, হ্যাঁ ট্রমা এবং হচ্ছে যে অর্থোপেডিক এসব ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে ইয়া দেওয়া হবে, কোয়েশ্চেন করবে, এটিএল এর সম্পর্কে কোয়েশ্চেন টোয়েশ্চেন করার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে নেক্সট তুমি কি করতে চাও। দেখা যায় এক্স রে করতে বলা আছে, সিটি স্ক্যান, এমআরআই, অনেক কিছু বলা আছে বইয়ে, কিন্তু ওরা হচ্ছে যে ওদের কাছে যেটা প্রোভাইড করা হয়, যেমন সিটি স্ক্যান বিশেষ করে ট্রমার ক্ষেত্রে এক্স রে এমআরআই কোনো ভ্যালু নাই, মেনলি ট্রমা সিটি স্ক্যান করতে হবে, সেটা হেড, নেক, সার্ভাইকাল স্পাইন, থোরাক্স, অ্যাবডোমেন, সবকিছু, পেলভিস। তো ওই সিটি স্ক্যানটা আপনি যদি না বলা পর্যন্ত নেক্সট কোনটা করতে চান, যেহেতু একটা একজন স্টুডেন্ট এরকম ছিল, সে সিটি বলছে যে সিটি আমি এক্স রে, সিটি চেস্ট করতে চাই, সিটি অ্যাবডোমেন, সিটি পেলভিস, সিটি অফ হেড, নেক, সিটি অফ লিম, কিন্তু সিটি স্পাইনটা বলে নাই, বা হয়তো বলছে বা একসাথে বলছে আর কি, একদম বুঝতে পারে না। দেখছি ওনার কাছে কিন্তু সিটি স্পাইনের একটা ছবি ছিল, সিটি সার্ভিক্যাল স্পাইন, ওটা অনেক টাইম নষ্ট করার পরে লাস্টে উনি বলতে পারছে যে সিটি সার্ভিক্যাল স্পাইন। তার ওই বলার পরে তারপর সেই এক্সামিনে সেই সিটি স্ক্যানের যে ইয়েটা ফিল্মটা দেখিয়েছেন যে হিয়ার ইজ দ্য সিটি স্ক্যান অফ সার্ভিক্যাল স্পাইন, ক্যান ইউ প্লিজ interpret or can you please tell me your findings in this cervical spine CT। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আপনি যদি না বলা পর্যন্ত কিন্তু উনি কিন্তু আপনাকে সিটি দেখাবে না। এতে থেকে কিন্তু তার অনেক টাইম নষ্ট হয়েছে এবং লাস্ট থেকে সে কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন মিস করছে লাস্টের দিকে। তো এই জন্য টু দা পয়েন্টে পড়তে হবে, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা হচ্ছে যে স্পেসিফিক যা যা আমরা অনেক কিছুই জানি, আমাদের নলেজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, বইপত্র অনুসারে, কিন্তু এমআরসিএস হচ্ছে স্পেসিফিক নলেজ, এখানে খুব বেশি জানা দরকার নেই, কিন্তু টু দা পয়েন্টে জানতে হবে। আর যেটা জানবে সেটা অ্যান্সার করবেন, এবং সেই হিসাবে রিফ্লেক্স আমরা নেক্সট যে কোয়েশ্চেন থাকবে, নেক্সট আপনার সিটি এমআরআই যা যা থাকবে সেটা দেখাবে। এরপর উনি বলছেন ওখানে একটা ফ্র্যাকচার ছিল সার্ভাইকাল 3 ভার্টিব্রাল লেভেল একটা ফ্র্যাকচার ছিল। তারপর এটা থেকে উনি গিয়েছে যে এখানে ইনজুরি হলে কি হবে, ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস হবে, ডায়াফ্রাম প্যারালাইসিস, এভাবে উনি রেসপিরেটরি অ্যাসিডোসিস দিকে চলে গিয়েছিল আর কি। তো এই জন্য হচ্ছে যে স্পেসিফিক পড়াশোনা করতে হবে। তা আমাদের জেনেসিস আসলে আপনি যে আসেন তাহলে বুঝতে পারবেন, অথেন্টিক ম্যাটেরিয়াল দিয়ে পড়ানো হবে, এবং হচ্ছে স্পেসিফিক কিভাবে আপনি স্পেসিফিক ভাবে পড়বেন এবং উত্তর দিবেন সেটা আপনাকে পড়ানো হবে। আর হচ্ছে অবশ্যই রিকল প্রোভাইড করা হবে, এবং হচ্ছে যে
আমি যতটুকু জানি খুবই কম কস্টে আপনার একসাথে কোর্স, তারপর হচ্ছে যে মক এবং হচ্ছে যে হ্যান্ডসন সব একসাথে এখানে প্র্যাকটিস করতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা আর কি। আর আমি আরেকটা জিনিস একটু বলি, ক্রিটিক্যাল কেয়ার মোটামুটি শেষ। আপনারা অবশ্যই ইকুয়েশন গুলা হাতে লিখে করবেন, একটু ক্যালকুলেশন গুলো ভালো করে শিখবেন। তারপর হচ্ছে যে বায়োকেমিক্যাল যে প্যারামিটার গুলো, এগুলো একটু কোনটা লেভেল করে সেটা শিখতে হবে। আর কনভেনশনাল আমাদের বইয়ে যা আছে তাই, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা দুইটা কোশ্চেন নতুন থাকতে পারে, কিন্তু সেটার জন্য কখনোই ফেল হবে না, এটা হচ্ছে মেন কথা। একটা দুইটা কোশ্চেন নতুন থাকলে কখনোই ফেল হয় না। আপনি যেগুলা বইয়ে আছে সেগুলো যদি পারেন তাহলে অবশ্যই আপনি ফুল মার্ক পাবেন, এটা হচ্ছে মেন কথা। কিন্তু এখানে টু দা পয়েন্ট অ্যান্সার থাকে এবং আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। এবং আমরা যেটা অনেকেই একটা ধারণা করি যে ইন্ডিয়া পরীক্ষা কেমন না কেমন, কিন্তু আমি তো ইন্ডিয়া পরীক্ষা দিয়েছি, তো আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না আসলে। কারণ হচ্ছে যে ওখানে স্ট্যান্ডার্ড এক্সাম, এখানে রয়্যাল কলেজের সার্জন সব সব থাকে, ডক্টর ওনারা তো থাকবেনই, সাথে ইন্ডিয়ান কিছু এক্সামিনার থাকবেন। তো এটি কোনো ব্রিফিং, তো হাজারো ব্রিফিং ওনাদেরকে দেওয়া হয়, আমাদেরকেও পরীক্ষায় ব্রিফিং দেওয়া করানো হবে। কিন্তু ওনারা হচ্ছে যে একটা সমস্যা, ওনার এক্সপ্রেশন একটু এমন ভাবে দিবে আপনি ঘাবড়ে যেতে পারেন। এটা কিন্তু ওনারা কখনো নেগেটিভ ভাবে কিছু বলে না, মার্কিং কম দিবে না, কোনো বায়াসনেস নাই, কোনো পার্সিয়ালিটি বা এরকম কিছু আমি কখনো দেখি নাই। আপনারা পারতেছেন আপনাকে টিক দিবে, জাস্ট টিক দেওয়ার খেলা। আপনি বলবেন ও টিক দিবে, বলবেন টিক দিবে, বলবেন টিক দিবে, যেটা পারবে না সেটা হচ্ছে ক্রস। এভাবে আপনার টিকের উপরে জাস্ট মার্কিংটা হবে। তো টু দা পয়েন্টে পড়লে খুবই ইজি হবে, এবং হচ্ছে যে একটু কনফিডেন্টলি উত্তরগুলো দিতে হবে, যেহেতু আপনার সবই পারা থাকবে, এটা হচ্ছে মেইন কথা। আর ইন্ডিয়ান এক্সামিনার আসলে কি একটু মানে রয়্যাল কলেজের এক্সামিনার হচ্ছে ওরা খুবই মনে হচ্ছে কর্ডিয়াল, খুব হাসি খুশি, দেখলে খুব ভালো লাগে। এবং হচ্ছে যে আপনার ইয়াটা হয় কি বলে, কনফিডেন্স বাড়ে। ভুল হলে ওনারা আপনাকে মানে একটু ইয়া করে। আর ইন্ডিয়ানে দেখো এরকম কোনো এক্সপ্রেশন দেয় না, ভুল বলতেছি ঠিক বলতেছি, ওরকম ওনারা বলে, আমি যা জানি বলতেছে বলতেছে, আমি ঠিক আর ক্রস দিবে। এইটাই হচ্ছে পার্থক্য আর কি। এটা তো হিউম্যান বিং ভ্যারি করে, কিন্তু আদারওয়াইজ ইন্ডিয়াতে আমি খারাপ কিছু দেখিনি, আমার কাছে ভালোই মনে হয়েছে ওভারঅল। পরীক্ষা হলের পরিবেশে ভালো, ওভারঅল কোনো মানে ইয়া কিছু নাই আর কি। অপটিমাম প্রিপারেশন থাকলে আপনাদের যদি মানে আপনাদের যেখানে সুবিধা হবে, টাইমিং প্লাস সবকিছু মিলায় সেখানে পরীক্ষা দিতে পারেন। তো ইন্ডিয়া থেকে বাদ দিব বা মালয়েশিয়া থেকে দিব ওরকম ভয়ের কিছু নাই, সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষার হলে হচ্ছে রিয়েল পেশেন্ট খুবই কম থাকে, বেশিরভাগই সিমুলেটেড পেশেন্ট থাকে বা এক্সপার্ট অ্যাক্টর বলে। তা আমরা আপনাদেরকে হচ্ছে যে সিমুলেটেড পেশেন্ট থাকে, আমরা হচ্ছে আমার জেনেসিসে আসলে অবশ্যই যে সিমুলেটেড অ্যাক্টর থাকবে, এক্সপার্ট অ্যাক্টর থাকবে, ওনারা আপনাদেরকে সিমুলেশনে হেল্প করবে। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস আপনাকে বলি, পরীক্ষার হলে আপনি এবং হচ্ছে আপনার সরি আপনার এক্সামিনার ছাড়াও আরো কিছু লোক থাকে, ওদেরকে বলে অবজারভার। ওরা হচ্ছে অবজার্ভ করে পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করতে হয়, কারণ ওনারা হয়তো নেক্সট 2-3 বছর পরে পরীক্ষা কন্ডাক্ট করবে। তো এরকম অনেক লোক বসা থাকবে কিছু কিছু স্টেশনে, কিন্তু 2-3 মানে আপনি এবং এক্সামিনার ছাড়াও আরো কয়েকজন লোক বসা থাকে, 2 থেকে 3 জন থাকে। তো এটা দেখো ভয় পাওয়ার কিছু নাই। তো ওই পরিবেশটা আপনাদের ক্রিয়েট করতে হয়, আমরা জেনেছি মক নেওয়ার সময় আপনাকে সেভাবেই কি বলে সিমুলেটেড করানো হবে, যে আপনি আছে এক্সামিনার আছে সাথে 2 জন অবজারভার থাকবে, ওরাও দেখবে যে আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন। তো সেটা আপনার জন্য আরো ইজি হবে, যে আপনি রিয়েল এক্সামের টেস্টটা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। আমরা দেওয়ার চেষ্টা করবো, বিকজ আমরা যে প্রবলেম গুলো ফেস করেছি আমাদের রিয়েল, আমাদের হচ্ছে যে রিয়েল এক্সাম, কারণ আমরা তো এইভাবে দিয়ে অভ্যস্ত না। মনে হচ্ছে এত জন লোক আমাকে দেখতেছে, আমি কি বলতেছি কি ভুল বলতেছি, একটু হেসিটেশন লাগে, তখন দেখা যাবে ওই ফ্লুয়েন্সি কমে যায়, এবং হচ্ছে যে ওই স্টেপটা আমরা ভুলে যাই কি করব। বিশেষ করে স্কিলের ক্ষেত্রে এই ঝামেলাটা বেশি হয়, নলেজের ক্ষেত্রে থাকে, স্কিলের ক্ষেত্রে বেশি থাকে আর কি। অবজারভার, এটা হচ্ছে আরেকটা ড্রব্যাক, আমরা হচ্ছে কিভাবে ওভারকাম করবো সেটাও বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে প্যাথোলজি সম্পর্কে একটু বলি। প্যাথোলজিতে কিছু নতুন স্টেশন প্রতিবার অ্যাড করে, যেমন কিছু অলরেডি আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে থাকার কথা, যেমন হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, অ্যামাইলয়েডোসিস, সিয়াদ, তারপর হাইপার তো আছেই, আর থাইরয়েড, এগুলো তো আগে থেকে জানা আছে। থাইরয়েড স্টর্ম অনেক সময় আসে। তো এইসব কিছু স্টেশন নতুন থেকে বা স্কিন ম্যালিগন্যান্সি গুলা নিয়ে কিছু কোয়েশ্চেন নতুন অ্যাড করে। তো এগুলো যেগুলো আগে থেকেই তো আছে কোয়েশ্চেন আমাদের কাছে, আর যেগুলা বিগত রিকল মানে ইয়াতে বছরে এসেছে বা বিগত পরীক্ষা এসেছে, সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এক। আর 2 নাম্বার হচ্ছে আপনারা যেটা করতে পারেন প্রিপারেশন নেওয়ার সময়, প্যাথোলজি কিন্তু অনেক বড় স্টেম থাকে, বিশাল বড় স্টেম থাকে, অনেকক্ষণ অনেক ধৈর্য ধরে শুনতে হয়। অ্যান্সার দেখা যায় অ্যান্সার খুবই সোজা, খুবই নর্মাল, কিন্তু কোয়েশ্চেনটা এমন ভাবে করবো যে আপনি মনে হয় বুঝতে পারবেন না। কোনো কোয়েশ্চেন যদি বুঝতে না পারেন, আপনি অবশ্যই বলবেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন অ্যাগেইন। উনি যদি রিপিট করতে বলবেন, ওর এতে করে দোষের কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনি প্রতিবার রিপিট করতে বললে তাতেও কোনো সমস্যা নেই, কোনো মার্কিং আপনার কমবে না।
কিন্তু আপনি যদি না বুঝে কোনো ভুল উত্তর দেওয়া যাবে না, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে আমরা একটু যাই বসে একটু বুঝে আন্দাজে অ্যান্সার দেন, সেটা হবে না। আপনি যদি বুঝতে না পারেন আপনি আবার ওনাকে বলবে রিপিট করতে, উনি যতবার চাবেন ততবার রিপিট করবে আপনাকে। এতে সমস্যা একটা টাইম লস হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম হয় না, আপনি রিপিট করতে বলতে পারেন। অনেক সময় অ্যাকসেন্টে প্রবলেম হতে পারে, বা এত বড় স্টেপ আমরা শুনতেছি বাট বুঝি নাই কি বলছে। তো এরকম যদি হয় আপনারা অবশ্যই বলবেন যে ওনাকে রিপিট করতে। হ্যাঁ, ওনারা খুবই হ্যাপিলি সেটা রিপিট রিপিট করে, কখনোই কোনো বকা ঝাড়ি বা একটু বিরক্ত, কখনো বিরক্ত হবে না। কেউ ওদের ওই কি বলে, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমরা বুঝতে না পারি অবশ্যই রিপিট করতে বলতে। আর আমরা কি করি, প্রতিটা এক্সামিনে পরীক্ষা দেওয়ার পরে ওরা ফিডব্যাক ফর্ম নেয়। সেই ফিডব্যাক ফর্মে কি কি ড্রব্যাকস আমরা সেগুলো ওদেরকে বলে আসি। তো ওরা প্রতি পরীক্ষার পরে ওদের যে প্রবলেম গুলো আছে ওরা কিন্তু সেটা ওভারকাম করে। তো আপনারা ওই ভয়ের কিছু নাই যে পরীক্ষা হলে প্রবলেম হইতে পারে, সেটা হবে না। আচ্ছা, প্যাথোলজি না, আর দু একটা কথা বলি। সেটা হচ্ছে প্যাথোলজি তো বললাম স্টেশন খুব বড় থাকে, নতুন কোয়েশ্চেন থাকে, নতুন ইয়া থাকে। সেই জন্য প্যাথোলজিটা খুব ভালো করে পড়তে হবে। আর হচ্ছে যে প্যাথোলজি স্টেশন গুলো কি হয়, মানে ব্লেন্ডেড থাকে। হ্যাঁ, দুইটা টপিক নিয়ে একটা স্টেশন হয় ইউজুয়ালি। কিছু কিছু স্টেশন ক্রিটিক্যাল নিয়ে একটা টপিকের উপরই ডিসকাশন হয়। অ্যানাটমি অ্যানাটমি এরকম দুই তিনটা মিলাই একটা হয়। হেড নেকের দুইটা তিনটা পার্ট মিলে একটা স্টেশন হবে। তারপর হচ্ছে যে লোয়ার লিম্বেরও সেম দুইটা তিনটা টপিক, মানে লোয়ার লিম্ব ঠিক থাকবে বাট এর মধ্যে দুইটা তিনটা ফিগার বা টপিক মিলে একটা স্টেশন হবে। তারপরে হচ্ছে আপার লিম্ব এবং স্পাইন মিলে একটা ইয়া হইতে পারে, স্টেশন হইতে পারে। তারপর হচ্ছে ব্রেইন আর হেড নেক মিলে তো বললাম, অ্যাবডোমেন একটা ইয়া হইতে পারে। প্যাথোলজি ক্রিটিক্যাল কিন্তু একটা একটা সিনারির উপরে মোটামুটি থাকে, ট্রমা হলে পুরাটাই ট্রমার উপরে। তারপর হচ্ছে অ্যালকোহলিজম হলে অ্যালকোহলিজমের উপরে থাকে। কিন্তু প্যাথোলজিতে আবার মিক্সচার থাকে, মানে দুইটা স্টেশন মিলে কম্বাইন্ড একটা স্টেশন হয়। তো আমাদের কিন্তু সালা নোট বা অন্যান্য যে নোট গুলোতে কিন্তু এভাবে দেওয়াই আছে। অথবা অনেক সময় ওরা ওই কি বলে অ্যাড করে দিতে পারে। তো এটা আপনাদের ভয়ের কিছু নেই, অ্যাড করে দিলে যেভাবেই আপনার যে কোয়েশ্চেন মনে থাকে বা পড়া থাকে তাহলে আপনি বলতে পারবেন। এখানে মেইন কথা হচ্ছে যে আপনাকে রিভাইজ করতে হবে, রিপিটলি পড়তে হবে, মক দিতে হবে, মিনিমাম 6 মাস প্রিপারেশন নিতে হবে। তাহলে হচ্ছে যে আপনি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারবেন। আর অ্যান্সার করাটা শিখতে হবে, এটা হচ্ছে আরেকটা কথা। আমরা অনেকেই পড়ি, সবাই পড়াটা সব সব পারি মুখস্থ, বা মুখস্থ না মানে বুঝিয়ে পড়ছি সবই ঠিক আছে, কিন্তু অ্যান্সার করার যেটা স্টাইল সেটা আপনাকে শিখতে হবে। কোন অ্যান্সারটা কিভাবে করব, কিভাবে করলে এক্সামিনার সহজ আমার অ্যান্সারটা পিক করে আমাকে মার্কিং করবেন। অনেক সময় 3 লাইন 4 লাইন বলে ফেলি, কিন্তু ওনাদের যে কি পয়েন্ট হয় আমার 4 লাইনের মধ্যে কিন্তু কোনো কি পয়েন্ট নাই, তাহলে কিন্তু কোনো মার্কিং পাবো না। এটা হচ্ছে মেন কথা। আর যদি আমি 1 লাইনের মধ্যে অনেক কি পয়েন্ট দিয়ে বুঝাইতে পারি তাহলে কিন্তু আমি মার্কিং পাবো, হ্যাঁ মার্কস পাবো আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আপনি যে আমাদের এখানে আসেন, আশা করি আমরা সেগুলা, সরি আমরা যেগুলো ফেস করেছি সেগুলা ওভারকাম করার চেষ্টা করবো অবশ্যই। আমাদের এখানে মানে কম কস্টে এবং হচ্ছে আমাদের এক্সপার্ট মেন্টর যারা আছেন সবাই আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে। শুরু থেকে একদম আপনাদের এক্সাম বুকিং থেকে শুরু করে কোথায় পরীক্ষা দিবেন না দিবেন সেটা অবশ্যই আপনাদের চয়েস। তারপর ভিসা প্রসেসিং, যাওয়া আসা, প্রিপারেশন, যে কোনো বিষয় যদি আপনাদের হেল্প লাগে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে কোনো ইনফরমেশন দিয়ে হোক বা কোনো ইয়া দিয়ে হোক আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। মোটামুটি এতটুকুই। বাকিটা হচ্ছে যে আমাদের আইজার মেন্টর ভাই আছেন ডক্টর শাকিল ভাই, উনি বলবেন। নাহিদা আপু আছেন, সৌরভ ভাই আছেন, সবাই মিলে বাকিটা বলবেন। তো এর মধ্যে যে আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে আমাকে করতে পারেন, আমি যতটুকু বললাম আর কি। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আপু আসলে আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন, এই মুহূর্তে আমাদের কাছে পার্টিসিপেন্টদের তেমন কোনো কোশ্চেনও নাই। ইনশাআল্লাহ আমাদের পার্টিসিপেন্টদের সবার জেনেসিস আউটলেয়ারে কফির দাওয়াত, সবাই আমাদের সাথে কথা বলতে আসবেন। তো সেটাই। আপু আমাদের সাথে নলেজ, হ্যাঁ হ্যাঁ, আপুকে অনেক আমি অনেক নলেজটা ধন্যবাদ আপু। শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই আপুকে সাথে অনেক দেখা অনেক হবে, জেনেসিস ধন্যবাদ। আউটলিয়ারে আসলে সবার সাথে দেখা হবে। হ্যাঁ, ঠিক সবাইকে আছে, অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। সবাইকে। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এখন আমরা নলেজ পার্ট টুকু সম্পর্কে জানলাম, যে আপুর নলেজ পার্টে কি কি ডিফিকাল্টিস ছিল এবং ফার্দার আমাদের জন্য আমরা যখন যেহেতু এমআরসিএস পার্ট বি এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি গাইডলাইন, তো আপুর যে ডিফিকাল্টিস গুলো ছিল, আমি ওভারঅল সবার সেম ডিফিকাল্টিসই থাকে কারণ আমরা সবাই একটা গাইডলাইনই ফলো করে যাই। তো সেইখান থেকে আমরা কতটুকু করতে পারি নলেজ পার্টটুকুতে, আমরা কিভাবে সেই ডিফিকাল্টিস গুলো ওভারকাম করবো, সেই প্ল্যানিং অলরেডি আমাদের হয়ে গিয়েছে এবং আপু করেছেন সেই প্ল্যানিং গুলো অলরেডি। এবং সে আপু কিভাবে সাপোর্ট দিবেন সেই জায়গাটা থেকে, সেই জায়গাটা সম্পর্কেও আপু আমাদেরকে এক্সপ্লেন করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এমআরসিএস পার্টের মেন্টর, এই মুহূর্তে উনি আমাদের এমআরসিএস পার্ট বির মেন্টর ডক্টর শাকিল ভাই। ডক্টর শাকিল ভাই আছেন। ডক্টর শাকিল ভাই, ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে।
হ্যাঁ, ডক্টর শাকিল ভাই আমাদের সাথে এখন এই মুহূর্তে আমাদের স্কিল পার্টের যে ডিফিকাল্টিস গুলা, মেইন ডিফিকাল্টিস কিন্তু স্কিল পার্টেই থাকে, যতটুকু জানি স্কিল পার্টে ডিফিকাল্টিস গুলা থাকে, এবং ফেলটা মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম স্কিল পার্টেই হয়। তো স্কিল পার্টে আমাদের মেন্টররা যে ডিফিকাল্টিস গুলো ফিল করেছেন এবং সেই জায়গাগুলো থেকে কিভাবে আপনাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে পারি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবেন ডক্টর শাকিল ভাই। ভাইয়া প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত সুন্দর একটি সেশন জেনেসিস আয়োজন করেছে, এই জন্য জেনেসিসকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে হল এনভায়রনমেন্ট নিয়ে, এখানে কি কি আমরা ড্রব্যাক ফেস করি এবং আমরা কিভাবে এই ড্রব্যাক গুলো ওভারকাম করতে পারি। তো আমি সবসময় বলি যে এমআরসিএস একটা পরীক্ষা, সেটা হচ্ছে কিওয়ার্ডস এবং চেক লিস্টের পরীক্ষা। আসলে কিওয়ার্ডস ফর হচ্ছে পার্ট এ অ্যান্ড চেক লিস্ট ফর পার্ট বি। তো আপনি যত কিছুই বলেন না কেন, অলরেডি মুক্তাপু বলেছেই যে তাদের যে চেক লিস্টের অ্যান্সার মানে সেটার সাথে যদি ম্যাচ না করে আপনাকে হোয়াট এলস করতেই থাকবে এবং আপনি কোনো মার্ক পাবেন না, এবং আপনি বুঝবেন যে আপনার মানে অ্যান্সারটা তারা নিচ্ছে কি নিচ্ছে না, কারণ তাদের হাতে হচ্ছে চেক লিস্ট ফর্ম থাকে এবং পেন থাকে, তারা হলেই সেটা টিক মার্ক দেয় এবং সেটা আপনি দেখেই বুঝবেন যে তারা অ্যান্সারটা নিয়েছে কিনা। আরেকটা কথা যদি বলতে চাই যে আমাদের দেশের পরীক্ষাগুলোর সাথে ওই দেশের পরীক্ষা বা এমআরসিএস পরীক্ষার পার্থক্য কি, সেটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। আমাদের দেশের পরীক্ষাগুলো একটা ইন্টারনাল এক্সটার্নাল ব্যাপার, আপনারা এতদিন যারা ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা দিয়েছেন বা বিভিন্ন প্রফেশনাল এক্সাম পরীক্ষা দিয়েছেন তারা জানেন থাকে, কিন্তু তারা মোরলেস এক্সপ্রেশনলেস। এটা একদম ট্রু। আর আপু আপনাদেরকে ইন্ডিয়া বা বোম্বাইয়ের কথা বলেছে, আমি যেহেতু পরীক্ষা দিয়েছিলাম কুয়ালালামপুরে, তো আমি সেই এক্সপিরিয়েন্স বলি, অলমোস্ট একই রকমের। কারণ ওরা সবাই রয়্যাল কলেজ থেকে ট্রেন্ড এবং রয়্যাল কলেজ এটা খুব মানে ভালোভাবে অবজার্ভ করে। এবং আপু যেটা বললো যে তারা ওই যে আপনার থেকে ফিডব্যাকও নেবে, তো তাদের সবার ক্রাইটেরিয়া একই রকম, সব দেশের ক্রাইটেরিয়া একই রকম। কিন্তু আরেকটি কথা আমি যোগ করতে চাই, মালয়েশিয়াতে আমার ম্যাক্সিমাম পেশেন্ট রিয়েল পেশেন্ট ছিল। আর আমার পরীক্ষাটা হয়েছিল হচ্ছে মালদা ইউনিভার্সিটিতে এবং ওইটা একটা ভাস্কুলার সেন্টার। সো ওইখানে অনেক বেশি ভাস্কুলার পেশেন্ট থাকে এবং আপনি যেই হার্নিয়া হাইড্রোসিল বা যেই ধরনের পেশেন্টই পান না কেন, তার সাথে আপনি দেখবেন যে কোনো না কোনো ভাস্কুলার ডিজিজ পেশেন্টের আছে। ঠিক আছে, এইটা একটা কথা। আর একটু আমি ওভারঅল বলছি, যেমন আমাদের অনেকের ইংলিশে কনভারসেশনের একটা ব্যাপার থাকে বা আমরা ইংলিশ বুঝবো কিনা তাদের একটা ডিফিকাল্টিস থাকে। যেমন পরীক্ষাটা আমি যখন দিতে যাই তখনই আমার মনে হয়েছে যে ব্রিটিশরা থাকবে, অন্যান্য দেশের এক্সামিনাররা থাকবে, আমি তাদের ইংলিশের অ্যাকসেন্ট বুঝবো কিনা। বিলিভ মি অর নট, অবশ্যই আপনি বুঝবেন এবং তারা এত সুন্দর করে প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং করে আপনাকে কোশ্চেন গুলো বলবে, আপনি অবশ্যই ভালো মতোই বুঝবেন। আর আপনি না বুঝলে আপনি বারবার বারবার বলতে পারেন, এতে আপনার কোনো নেগেটিভ মার্কিং হবে না। আর শুধু সময় নষ্ট হয় এটাই, বাট নেগেটিভ মার্কিং হয় না। তো আমি এখন আমার মেইন স্ট্রিমে চলে যাই। আমাকে আজকে স্কিল পার্টের ড্রব্যাকস এবং কিভাবে ওভারকাম করা যায় এটা বলতে বলা হয়েছে। স্কিলস পার্টে মূলত 9টা স্টেশন থাকে। স্টেশনে 20 মার্ক, তো আপনার 180 মার্ক থাকে। তো প্রথমে যদি বলি এই ভাগগুলা, কমিউনিকেশন আছে, এক্সামিনেশন আছে, প্রসিজার আছে। কমিউনিকেশনে এখানে সাধারণত 3টা স্টেশন থাকে। একটি হচ্ছে টকিং উইথ রিলেটিভস অ্যান্ড পেয়ারার, একটি ফোন কল, এবং হচ্ছে দুইটি হচ্ছে হিস্ট্রি টেকিং। তো প্রথমে যদি বলি টকিং উইথ রিলেটিভস অ্যান্ড কেয়ারার, আপনি প্রথমেই দেখবেন একজন বসে আছে এবং তাদের অ্যাক্টর গুলোর কথা যদি বলি, তাদের অ্যাক্টর গুলো খুবই প্রফেশনাল এবং তারা থিয়েটারে পারফর্ম করা অ্যাক্টরদের মতো। আপনি বুঝতেই পারবেন না এরা ফেক অ্যাক্টর। তো আমার ছিল একটা পেশেন্ট যার হচ্ছে বারবার নির অপারেশন পোস্টপোন হয়। এমন ছিল যে আমি যতই অ্যাপোলজি করি না কেন সে উঠে দাঁড়িয়ে আমাকে মারতে যাবে, এরকম একটা। এবং আপনি কিন্তু ভয়ও পাবেন, সে আপনাকে হাসানোর জন্য বা হেসে হেসে আপনাকে ওই কনভারসেশন গুলো করবে না আপনার সাথে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ঘাবড়ে যান বা আপনি যদি উঠে দাঁড়ান বা আপনার যদি প্রফেশনালিজমে এখানে কোনো ঘাটতি দেখা যায়, তাহলে অবশ্যই আপনার মার্কে এটা প্রভাব ফেলবে আর কি। তো আপনি পেশেন্ট যেরকমই হোক বা পেশেন্ট পার্টি যেরকমই হোক, আপনার কুল মাইন্ডে আপনি সুন্দর মতো বসে পেশেন্টকে ঠান্ডা মাথায় আপনি যে অ্যাডভাইসটা তাকে দিতে চান তাকে সেটা কনভিন্স করানো, এটাই হচ্ছে এই পার্টটার উদ্দেশ্য। পেশেন্ট যতই চিল্লাপাল্লা করুক আপনার কিছু করার নেই, আপনি ঠান্ডা মাথায় আপনি আপনার প্রফেশনাল ওয়েতেই সুন্দরভাবে পেশেন্টের সাথে কনভারসেশন রান করবেন। এবং আপনি আপনার টেম্পার লুজ করেন কিনা এটাও মানে একটা বিষয় এই স্টেশনটার। দেন ফোন কল। ফোন কলে হচ্ছে বিশাল বড় একটা ফাইল থাকে। এখানে আপনার আসলে জানতে হবে যে আপনি কোনগুলো রিলেভেন্ট ইনফরমেশন এবং কোনগুলো ইররিলেভেন্ট ইনফরমেশন। সাপোজ আমাদের যখন কোনো কনসালটেন্ট স্যার ম্যাডামরা আমাদেরকে ফোন দেয়, আমরা তাদেরকে কোনো পেশেন্ট সম্পর্কে আপডেট জানাতে চাই, তখন আমরা যেটা করি যে রিলেভেন্ট ইনফরমেশন গুলো জানি। সাপোজ ধরেন যে সিবিসি, পুরা সিবিসি তো আমরা জানাই না,
ধরেন এখানে যদি পেশেন্টের অ্যানিমিয়া নিয়ে কনসার্ন থাকে আমরা সিবিসিটা জানাই, বা কোনো ইনফেকশন নিয়ে কনসার্ন থাকে তাহলে আমরা ডব্লিউবিসি কাউন্টটা জানাই বা নিউট্রোফিল কাউন্ট গুলো জানাই। তো আপনার যখন প্রিপারেশনের টাইমটা থাকবে সেই টাইমটা আপনার নোট ডাউন করতে হবে যে আপনি কোন কোন ইনফরমেশন গুলো পিক করবেন, এবং আপনার কনসালটেন্ট যে ওভার ফোনে থাকবে তাকে আপনি কোন কোন বিষয়গুলো জানাবেন অ্যাকর্ডিং টু ইউর স্টেম। তাহলে আপনি এই বিষয়টা ওভারকাম করতে পারবেন। আর আরেকটা কথা বলি, কোনো কিছু নিজে বানিয়ে বলতে যাবেন না। সাপোজ আপনি কোনো ইনফরমেশন সে জিজ্ঞেস করলো, এমনও কিন্তু হতে পারে ইনফরমেশনটা এই ফাইলে নাই, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে আপনি এটা চেক করে জানাবেন, কিন্তু বানিয়ে মিথ্যে কথা বলা যাবে না। ঠিক আছে, এইটা একটা বিষয়, এইভাবে এটা ডিল করতে হবে। আর হিস্ট্রি টেকিং এ আপনি পেশেন্টের অনেক বেশি কমফোর্ট জোন রাখবেন, পেশেন্টের প্রাইভেসি মেনটেনের চেষ্টা করবেন, পেশেন্টকে কনভিন্স করবেন। যেমন আমার স্টেশন ছিল অ্যাবডোমিনাল পেইন, তো এইখানে পেশেন্ট বারবার বলতেছিল যে আই এম ফিলিং সো শাই, আই এম ফিলিং সো শাই, যেহেতু পেশেন্টের ডায়রিয়াও ছিল। তো আমি কিন্তু প্রথমেই তাকে বলে নিয়েছি যে সে যা যা বলবে সেগুলো আমাদের মধ্যেই থাকবে, এগুলো আমি ডিসক্লোজ করবো না, সে ডক্টরদের কাছে ভালো মতোই তার সব হিস্ট্রি দিতে পারে। তাও কিন্তু এটা বলছিল। ঠিক আছে, পেশেন্ট অনেক সময় দেখা যায় তারা তো অ্যাক্টর, বা তাদেরকে যেভাবে শেখানো হয় আপনি আপনার পার্টটা সঠিকভাবেই মানে রান করছেন, কিন্তু তাও দেখা যাবে যে তারা কোনো কোনো বিষয়ে কনভিন্স হলেও বারবার বারবার একই প্রশ্ন করতে থাকবে। তো সেই ক্ষেত্রেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তাকে যেরকম বলা হয়েছে সে সেরকমই পারফর্ম করছে। আপনারও কাজ হবে পেশেন্টকে বারবার সুন্দর করে বোঝানো। আপনি এখানে বারবার বলতে পারবেন না যে আই হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার বা সামথিং এলস, পেশেন্টকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না এভাবে। আর আপনার মাথাতে হিস্ট্রি টেকিং এ দেখা যাবে যে অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় থাকবে, সেই অনুযায়ী কনভারসেশন রান করতে হবে। এটাই, খুব বেশি আসলে কঠিন না। কিন্তু আপনি দেখা যায় যে আমাদের দেশে কি হয়, আমরা যখন পরীক্ষা দিই আমরা আমাদের কলিগদের সাথে বা আমার রিটিং পার্টনারদের সাথে আমরা প্র্যাকটিস করি, বাট ওইখানে তো আসলে ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট পার্সন, সে কি বলবে সেটা আপনি জানেন না। অথচ আপনি কিন্তু প্র্যাকটিস করতে করতে জেনেই যান যে আপনার রিডিং পার্টনার এখন কোন সেন্টেন্সটা বলবে। তো আমার মনে হয় এই জন্য ডিফারেন্ট পার্টনারের সাথে ট্রাই করা উচিত, বা ডিফারেন্ট যদি অ্যাক্টর হয় সেভাবে ট্রাই করা উচিত। তো জেনেসিসে আমরা সেই সাপোর্টটা আপনাদেরকে দিব। আমরা এখানে আপনাদেরকে এক্সপিরিয়েন্স অ্যাক্টর দিব যারা, আর হচ্ছে আমরা চেঞ্জ করে দিব যাতে আপনার কাছে মনোটোনাস না লাগে, এবং পরীক্ষার সময় যেও যাতে আপনার মনে না হয় যে আমি একটা অজানা একটা এনভায়রনমেন্টে চলে এসেছি। দেন আমি এক্সামিনেশন সম্পর্কে যদি বলি, এক্সামিনেশন আসলে এইটা আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট লেগেছে, কারণ আপনার যে এক্সাক্ট টাইম, সেই টাইম থেকে তারা হচ্ছে সময় নষ্ট করে। যেমন ওইখানে অনেক বেশি অনেকজন অবজারভার থাকে যারা নেক্সট ডাইটে বা সামনের ডাইট গুলোতে এক্সামিনার হবে তারা থাকে, এবং পরিবেশটা বেশ ক্রাউডিও। তারা দেখা যাবে যে আপনি কোনো একটা কিছু করছেন, আমরা কি হয় কোনো ওটিতে যখন নতুন যায়, ওটি দেখার জন্য চারপাশে ইন্টার্নরা বা আমরা যারা ট্রেনি আছি ভিড় করে থাকি, ঠিক এক্স্যাক্টলি এরকম করে তারা ভিড় করে থাকে। তো আপনার এখানে কনসেন্ট্রেশন ব্রেকডাউন হতে পারে। প্লাস হচ্ছে আপনি দেখবেন যে যেমন আমার ক্যাথেটার ছিল, এমন ভাবে আমাকে চারদিকে ঘিরে রেখেছে, আমি মানে মনোযোগ দিতে পারছিলাম না আমার কাজে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনি মানে, সরি এটা ক্যাথেটারটা প্রসিজারের মধ্যে পড়বে, এক্সামিনেশন না, তাও বলে ফেলি। যেমন তারা আপনাকে মানে আসলে এনভায়রনমেন্টটা কিন্তু মানে বেশ ডিস্টার্বিং। আপনি ওইখানে সবকিছু স্মুথলি পাবেন এটা ভাবার কোনো ইয়ে নেই, আর তারা তাদের পরিচয় দিয়েও সময় নষ্ট করে। আর আরেকটা বিষয়, যেমন ধরেন আপনি লোকাল নামিং এজেন্ট দিয়েছেন, মানে অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে আপনি ক্যাথেটার করছেন, তাও পেশেন্ট ব্যথা বলতে পারে যদিও আপনি বলে নিয়েছেন আমি ওয়েট করব। তো এগুলাতেও রাগ করার কিছু নেই, বা আমি বলেছি বারবার এরকম করে মানে অ্যাটিটিউড দেখানোর কিছু নেই। ওরা ওদের কাজ করছে, এক্সামিনার যে সে কিন্তু ঠিকই তার কাজ করছে, সে চেক লিস্টে সাইন দিচ্ছে আপনি কি কি পারফর্ম করছেন। আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আমরা অনেক তাড়াহুড়ায় এই ইম্পর্টেন্ট জিনিসটা ভুলে যাই, কিন্তু হ্যান্ড ওয়াশও কিন্তু 2 মার্ক আছে, প্রথমে একবার টুকতে গিয়ে তারপর হচ্ছে পরে আবার বের হওয়ার সময়। আর তাড়াহুড়া করা যাবে না, ধরেন আপনি এক্সামিনেশন শেষ করার আগে বা প্রসিজার শেষ করার আগে আপনার বেল বেজে গেছে, তখনও কিন্তু আপনি পেশেন্টকে আবার প্রপারলি ড্রেসের হেল্প করে থ্যাংক ইউ দিয়ে হ্যান্ড ওয়াশ করে বের হবেন। এগুলোতেও কিন্তু অনেক মার্ক আছে, ছোট ছোট মার্কগুলো আসলে ছাড়া যাবে না, এই মার্কগুলোতেও আসলে পাশের জন্য অনেক বেশি জরুরি। আর নলেজ, আপনি সব কোশ্চেন অ্যান্সার দিয়েছেন, আপনার মধ্যে যদি প্রফেশনালিজম না থাকে তাহলে আপনার পাস করা ডিফিকাল্ট হবে। আলাদা করে প্রফেশনালিজমেও মার্ক আছে, এই পুরা পরীক্ষাটায় আপনার রোল কেমন ছিল, আপনি কতটুকু প্রফেশনাল ছিলেন, আপনার কেমন সিম্পেথি এমপ্যাথি ছিল, এগুলোও তারা কন্ডাক্ট করবে। আর এক্সামিনেশনের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে যদিও এটা 6 মিনিটের সেশন, আমি বললাম যে তারা অনেকভাবে সময় নষ্ট করে, কিন্তু হচ্ছে আসলে আপনি চেষ্টা করবেন এখানে আরো কম সময়ে
এক্সামিনেশন মানে এর প্র্যাকটিস করার জন্য, কিন্তু আপনার ব্যবহারে যেন তাড়াহুড়া ভাবটা না দেখা যায়। আপনি এক্সামিনেশন যদি শেষও না করতে পারেন, তাও এটা তেমন ডিফিকাল্ট হবে না যদি আপনি ডায়াগনোসিসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি পারফর্ম করে আসতে পারেন। কিন্তু আপনার তাড়াহুড়ায় যদি প্রফেশনালিজম হ্যাম্পার হয়, বা আপনাকে দেখে যদি ওরকম আনপ্রফেশনাল মনে হয়, বা পেশেন্টের প্রতি আপনার কোনো রেসপেক্ট নেই, সিম্প্যাথি নেই, এমপ্যাথি নেই, তাহলে পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। এগুলোই। আর হচ্ছে যে বলবো যে এই পার্ট বিটা অনেক বেশি প্র্যাকটিসের পার্ট। আপনাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আপনার রিং পার্টনার বা আপনার মেন্টর যারা আছে তাদের সাথে আপনার নিয়মিত কনসালটেশন রাখতে হবে। আর হচ্ছে জেনেসিস তো 24 আওয়ার্স মেন্টর সাপোর্ট দেয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আপনি এখানে আপনার যে কোনো কোয়ারিজ আমাদেরকে জানাতে পারেন। আর ডিফিকাল্টিস বলতে এগুলোই আসলে ডিফিকাল্টিস, আর কিছু নয়। আরেকটা কথা তাপু অলরেডি কভার করে ফেলেছে, আহ, যে ডায়াগনোসিস না পারলে আপনার কোশ্চেন আসলে ফার্দার রানই হবে না, বা ভুল যদি করেন দেখবেন আপনি তারা বসেই আছে, তারা আর আপনার কোনো কনভারসেশনই রান করবে না। ঠিক আছে? আর আপনার চেঞ্জ করার অপশন আছে কোনো কোশ্চেনের অ্যান্সার, যদি আপনি মনে করেন যে ভুল বলেছেন, যদি এটা পরবর্তী কোশ্চেনের সাথে রিলেটেড না থাকে। এই তো। আপনাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে কিনা, বা কেউ যদি কিছু জানতে চান আমি জানাতে পারি। হ্যাঁ শাকিল ভাই, আমারই কোশ্চেন আছে। হ্যাঁ, প্লিজ। আমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স জানলাম, তো এখন এই মুহূর্তে আপনাদের প্ল্যানিং জেনেসিসে যেটা, যে আপনারা এই জিনিসটা, যে ডিফিকাল্টিস গুলো ছিল, নর্মালি আমরা যেটা হয় যে আমরা প্রিপারেশন নেই অনলাইন বেসড অল আর দা রেকর্ডিং ক্লাস, সেই ক্লাসগুলো করি, তারপর হচ্ছে আমরা ইউটিউবের এক্সামিনেশন ভিডিও দেখছি। তো আপনাদের তারপর যেটা হয় সেটা হচ্ছে যে 3 দিনের নর্মালি কনভেনশনাল যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে 3 দিনের একটা হ্যান্ডস হ্যাঁ, অন হয়, সেখানে গিয়ে আমরা প্র্যাকটিস করি। তো 3 দিন, 6 মাসের প্রিপারেশন, ওইটাকে আমি 3 দিন দিয়ে কখনোই হচ্ছে মিনিমাইজ করতে পারবো না বা করতে পারবো না। তো এই জায়গাটা থেকে আপনাদের প্ল্যানিং কি আমাদের জন্য? আমিও একজন এমএমআরসিএস পার্ট বি পরীক্ষার্থী। এই জায়গাটা থেকে আপনাদের প্ল্যানিং কি, যে এই 6 মাস আমি চাই যে আমি 3 দিন, কখনোই 3 দিন হ্যান্ডস অন করে আমি আমার সেই স্কিল আনতে পারবো না, যেহেতু স্কিলের জন্য আপনি এক্সপার্ট, স্কিলের প্ল্যানিংটা, জেনেসিসের স্কিল প্ল্যানিংটা পুরোটাই আপনি করেছেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে ওই 3 দিনটাকে আপনি কিভাবে, ওই 3 দিন আমি সেই 3 দিনের হ্যান্ডস অন চাই না, আমি চাই যে আপনি আমাকে আহ, আমার রিফ্লেক্স নিয়ে আসেন, যে আমার যে স্কিল পার্টটুকু সেই স্কিল পার্টটুকুতে রিফ্লেক্স আসুক। সেটার জন্য আমি কি করব? বা আমি আমার রিডিং পার্টনারের সাথে, আমি যেটা শুনেছি আমার আরেকজন রিডিং পার্টনার পরীক্ষা দিচ্ছিল, তো বলছিল যে আমি তো সবসময় আপনার সাথে প্র্যাকটিস করেছি, আপনার সাথে আমি হেবিচুয়েটেড ছিলাম, বাট আপনি আমার কমফর্ট জোন ছিলেন। যখন আমি সেখান থেকে বের হয়েছি, সেখানে গিয়ে যখন আমি এক্সামিনারের দিকে তাকিয়েছি বা হিস্ট্রি টেকিং এ যখন আমি নতুন একজন অ্যাক্টর দেখেছি, অ্যাক্টরের দিকে তাকানোর পরে আমি আমার কোশ্চেন ভুলে গেছি, যে আমি তাকে নেক্সট কোশ্চেন কি করব। সেই জায়গাগুলো থেকে আপনাদের প্ল্যানিং সম্পর্কে ভাইয়া জানতে চাই। একদম উনি ঠিক কথাই বলেছে। আসলে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের সবার এক্সপিরিয়েন্স একই রকম, এবং আপনি যে কোশ্চেন গুলো করেছেন সেই কোশ্চেন গুলো যারা পরীক্ষা দেয়নি তাদেরও এই কোশ্চেন গুলোই মাথায় আসার কথা। তো এখন যদি আমি বলি যে জেনিসিস এর সাথে অন্য কোচিং সেন্টার গুলা বা অন্য যারা, মানে আমরা কনভেনশনালি যাদের কাছে কোচিং করতে অভ্যস্ত ছিলাম, তাদের যদি কম্পারিজন করি, ম্যাক্সিমামই 2018 পর্যন্ত আপনার রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। তো এই যে আপু বললো যে নিউ টপিক বা কিছু, আসলে সত্যি কথা বলতে আপু মুম্বাই পরীক্ষা দিয়েছে, তো আমি কুয়ালালামপুরে 2023 সেপ্টেম্বর ডাইটে পরীক্ষা দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার প্রিপারেশন যেরকম ছিল সেরকম প্রিপারেশনে আসলে যে টপিক কমন, কোশ্চেন কিন্তু আসলে আমি তেমন কোনো কমন মানে সেভাবে পাই নাই, মানে যেভাবে মানুষ বলে যে মানে কমন পাওয়া যায়। এটা একটা মানে ড্রব্যাক ছিল। তো আপনার হচ্ছে আপডেটেড হতে হবে। আপনি যখন একদম 2023 না, 2024 পর্যন্ত এখন যারা পরীক্ষা দিবেন, বা 2018 পর্যন্ত রেকর্ডের ভিডিও দেখে আমার আসলে সত্যি কথা কি লাভ? আমার তো এখন পরীক্ষা দেবো মানে এই ডাইট পর্যন্ত, বা আজকে পর্যন্ত যদি কোনো সেন্টারে এক্সাম হয়ে থাকে, সেই কোশ্চেন গুলো আমার লাগবে, তাই না? তো এই পর্যন্ত যে আপডেট, আর পরীক্ষার সব কি আমি আগের 3 দিনেই খাবো, বা পরীক্ষার 1 সপ্তাহ আছে তখন কি আমি নিউ স্টেশনের জন্য মানে দৌড়াদৌড়ি করবো বা নিউ টপিকের জন্য দৌড়াদৌড়ি করবো? এটা তো আসলে মানে হয় না। আর যেহেতু এই টাকা পরীক্ষাটা অনেক বেশি একটা মানে ফিনান্সিয়াল একটা ইস্যু থাকে, অনেক টাকার পরীক্ষা বাইরের দেশে দিয়ে দিতে হয়, তো কেউ চাবে না যে পরীক্ষাটা আমি আবার দিই বা আমি পরীক্ষাটায় ফেল করি। তো আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে যে আপনার যে 6 মাস বা 4 মাস আপনি যেই প্রিপারেশন টাইমটা নেবেন, আপনার প্রত্যেক দিনই উচিত সেই অনুযায়ী আগানো।
যেমন ওই যে আমি বললাম যে 6 মিনিটের পরীক্ষা, এক্সামিনেশনের টাইম 3 মিনিট আপনি হচ্ছে প্রেজেন্টেশন করবেন, 6 মিনিট আসলে তো থাকে না। আপনাকে তারা ব্রিফ দিতে দিতে আই এম ডক্টর অমুক, আই এম ইউর এক্সামিনার, হি ইজ ইউর অবজারভার, হি ইজ ইউর পেশেন্ট, এগুলো বলতে বলতে অনেকটা টাইম চলে যায়। আর পরীক্ষার একটা এনভায়রনমেন্টও তো আছে, সেই এনভায়রনমেন্টে আপনি খুব দ্রুত কি কাজ করতে পারবেন, একটা অজানা পরিবেশে পারবেন না। আমি আমার পরীক্ষার সময় এই ড্রব্যাকটা নিজে নিজে ওভারকাম করার জন্য যেটা করেছি, আমি প্রত্যেকদিন জেনিসিসে এসেছি। তখন জেনিসিসে পার্ট বি ছিল না, আমি জানি। জেনেসিসের যে স্টাফরা ছিল তাদের সাথে প্র্যাকটিস করেছি। আমি চেয়েছি যে আমার ইন্টারাকশনটা যেন শুধুমাত্র আমার রিডিং পার্টনারের সাথেই না হয়, আরো অনেকের সাথে যেন আমার ইন্টারাকশনটা হয়, যাতে আমাকে ওইখানে যে একটা মানে একদম সোললি নিউ এনভায়রনমেন্ট ফেস করতে না হয়। এটা একটা। আর আমি পরীক্ষার আসলে আগে 2-3 দিন প্র্যাকটিস করে কিলাম। আমি 4 মাস বা 6 মাসের প্রিপারেশন নিই, আমি যদি থ্রু দা টাইম আমি হচ্ছে প্রিপারেশনটা নিই, তাহলে আমার প্রিপারেশনটা নিশ্চয়ই অনেক বেশি ভালো হবে। আর আপনি কিছু না কিছু ভুলবেনই। ঠিক আছে, যখন আপনি আজকে একটা জিনিস ভুল করলেন, সেটা নিশ্চয়ই আপনি সেকেন্ড বার আবার ভুল করবেন না। তো আমরা হচ্ছে মক অ্যারেঞ্জ করব, আপনি প্র্যাকটিস করবেন, আপনাকে এই যে নলেজ বা স্কিলের যে পার্ট গুলো পড়ানো হবে তখন আপনি আহ প্র্যাকটিস করবেন। আর স্কিল পার্টে দেখা যায় যে অনেক কিছু লাগে, অনেক ধরনের ডামি লাগে। এই সবগুলা ডামি ওইখানে থাকবে, যেগুলো একদম এক্স্যাক্টলি দেখতে সেন্টারে যেরকম থাকবে সেরকমই, আপনি সেগুলো দিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতটুকু জানতে পেরে যে আপনাদের প্ল্যানিংটা খুব সুন্দর, যে আমি 3 দিনের একটা হ্যান্ডসন, আমি একটা বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে কোনো একটা সেন্টারে ভর্তি হব, বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে কোনো একটা সেন্টারে ভর্তি হবে, ওনারা আমাকে পড়াবে, ভিডিওতে হচ্ছে আমাকে এক্সামিনেশন দেখাবে, আবার সেটা আমার অফলাইনে গিয়ে যখন আমি করব সেটার জন্য, বা অফলাইনে গিয়ে যখন ওনাদের সাথে আমি প্র্যাকটিস করবো সেটার জন্য আবার আমাকে একটা বিশাল একটা অ্যামাউন্ট খরচ করতে হচ্ছে। এই বলতে চাই, জায়গাটা থেকে আপনি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন? এটা আমাকে, আমি প্রিপারেশনের সময় এই সময়টাতে আমার একটা ড্রব্যাক মনে হয়েছে, এই জায়গাটা থেকে আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করবেন? যেমন আপু আমি একটা কথা বলতে চাই, যেমন আমি আমার নিজের উদাহরণ দিয়ে যদি বলি, যেমন ধরেন আমার সেপ্টেম্বরের 23 তারিখে হচ্ছে পরীক্ষা। আমার হচ্ছে ধরেন যে আগস্টে আমি একটা হ্যান্ডস অন মানে পেলাম, কিন্তু আমি তো আগস্টে নাও পেতে পারি, বা আমার পরীক্ষার সাথে তো মিল করে নাও হতে পারে, বা আমি দেখা গেল যে অনেকদিন আগে একটা হ্যান্ডস অন পেয়েছি, বা আমার ডেটের সাথে মিলছে না, আমার দেশের সাথে মিলছে না, তাহলে এই হ্যান্ডস অন আমার কি উপকার হতে পারে? বা ধরেন আপনি 3 দিনের হ্যান্ডস অন পেলেন, আপনি সেই সময় আল্লাহ না করুক কোনো কারণে অসুস্থ থাকলেন, তখন কি আপনার কি পুরো স্কিল পার্টটা আপনি না পড়েই চলে যাবেন? জি ভাই, এটা এই জায়গাটা থেকে আপনাদের হেল্পটা কিভাবে কেমন হবে আমাদের জন্য? যে আপনাদের মক গুলা বলেন, অথবা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, রেগুলার হচ্ছে, ক্লাস, সেই জায়গাটা থেকে আপনাদের যে সাপোর্টটুকু, সেইটুকু সম্পর্কে আমি একটু জানতে চাই। হ্যাঁ, আপনি যদি ধরেন যে আমাদের যদি জেনেসিসে আমরা যদি শিডিউল করে থাকি আমরা 5 মাসের করব বা 6 মাসের করব, আপনি এই 5 থেকে 6 মাসের মধ্যেই পুরাটা টাইমে আপনি নলেজ স্কিল প্র্যাকটিস করতে পারছেন। এমন না যে আপনাকে আমরা মাত্র পার্টিকুলার 3 ডেজ এর জন্য একটা হ্যান্ডস অন করে রেখেছি, যে তখন আপনাকে আমরা এক্সামিনেশন বা এই ক্লাসগুলো দেখাবো। আপনি পুরাটা সময় পাবেন, এবং যে কোনো কোয়ারিজ থাকলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে, বা আমরা যখন ওইখানে থাকবো অফিসে, আপনি সরাসরি জানতে জানতে পারবেন। আপনার যে কোনো কোয়ারিজেই আমরা আসলে হেল্প করব। আর এখানে তো আপনাকে আপনাকে সরাসরি ডামি গুলো দেওয়া হবে, বা যে অ্যাক্টর গুলো থাকবে, বা রিয়েল পেশেন্ট, যেমন ভাস্কুলার যে পেশেন্ট গুলো থাকে, বা ধরেন যে আমি এভি ফিস্টুলার কথাই বলি, বা কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্ট গুলোই বলি, এই পেশেন্ট গুলো রিয়েল পেশেন্ট থাকে। এই পেশেন্ট গুলো আপনি হুবহু দেখতে পারবেন, কি কি আপনার কিভাবে প্রেজেন্ট করতে হবে, আপনাকে আমরা চেক লিস্ট ধরে ধরে প্রেজেন্ট করাবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসগুলো বাদ যাবে, কোন জিনিসগুলো আপনি পছন্দ করতে চান। তখন আপনি বুঝতেও পারবেন যে একটা হ্যান্ড ওয়াশ মানে মিস করার জন্য আসলে মার্ক কমে যায়। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি ড্রব্যাক গুলা আইডেন্টিফাই করেছেন এবং আমাদের জন্য সেই জায়গাটা থেকে কিভাবে হেল্প করা যায়, সেই জায়গাটা থেকে কিভাবে উঠে আসা যায়, সেই জায়গাটুকু থেকে আপনি আমাদের জন্য অনেক কিছু প্ল্যান করেছেন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা পাবো। তো আমাদের সাথে এই মুহূর্তে আমাদের জেনেসিস আউটয়ারে ডক্টর সাইফুল ইসলাম সৌদ ভাই আছেন। সৌদ ভাই এই প্ল্যানিং গুলাতে সবচেয়ে বেশি হেল্প করেছেন, যে আমাদের মেন্টরদের সাথে বসা, সেই ড্রব্যাক গুলা খুঁজে বের করা এবং সেইগুলোতে কিভাবে জেনেসিস হেল্প করতে পারে, এই জায়গাগুলোতে সবকিছুই আমাদেরকে হেল্প করেছেন ডক্টর সাইফুল ইসলাম সৌদ ভাই। এখন হচ্ছে সোর ভাইয়ের কাছে আমরা শুনবো যে ভাইয়া আমাদের কাছ থেকে আমরা কতটুকু পাচ্ছি, ভাইয়া যে ড্রব্যাক গুলা থেকে আমাদেরকে এই যে এতগুলা ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস এর পরে আমাদের কেমন চিন্তা করতে হবে, কেমন করে চিন্তা করতে হবে, স্পেশালি আমাদের যে ইটুকু আছে, আমাদের যে এখানে আমাদের যে কস্টিং এর একটা বিশাল বড় ব্যাপার আছে, যেহেতু এত এত সার্ভিস, এত এত সার্ভিসের কস্টিং এরও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে ডক্টর সাইফুল ইসলাম সৌদ ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু ভাইয়া আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আপু, আমার কথা শোনা যায়?
জি ভাইয়া শোনা। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে আজকের যে সেশনটা আপনারা করছেন, আমি আসলে এখানে খুব ভালো শ্রোতা। আমি শুনছিলাম যে আসলে কি করতে হবে বা কি পড়তে হবে, কারণ আজকে হলো শাকিল ভাইরাই হলো আমাদেরকে পড়াবেন, আমরা পড়বো। তো এখন যেই বিষয়টা আমি একটু বলি যে আসলে জেনেসিসের অন্যান্য যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি বা করে থাকি, সেই জায়গাটাতে আমাদের আসলে থিমটা কি? থিমটা হলো যে ডক্টরদের কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে বা কোন জায়গায় গিয়ে ডক্টররা আটকে যাচ্ছে, সেটাকে একটু সহজ করা বা একটু ইজিয়ার ওয়েতে নিয়ে যাওয়া। ইভেন আমরা যখন আউটলিয়ার বা এমআরসিএস এমআরসিবি তে আসি, সেখানেও আমাদের একটা বড় ব্যাপার ছিল যে বাংলাদেশ থেকে আমরা একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে পরীক্ষা দিচ্ছি, পাস রেট 50%, 40%। একটা ভালো সংখ্যক যারা শুধু একটু সুন্দর গাইডলাইনের কারণে ভালো করছে না। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যারা এই অংশটাতে খুব ভালোভাবেই লেগে আছে তাদের হেল্প নেওয়ার, এবং একটা পর্যায়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা জেনেসিস থেকে আউটলিয়ার থেকে পরীক্ষা দিচ্ছে, প্রায় শতভাগের কাছাকাছি একদম ভেরি ফার্স্ট অ্যাটেম্পটেই ভালো করছেন এবং পাশ করে যাচ্ছে। তো এখন আমাদের পরবর্তী যে ধাপ এন্ট্রির পরে, সেটা হলো ক্লিয়ার করা। এই পুরো কোর্সটা এমআরসিপি বা এমআরসিএস ক্লিয়ার করার ক্ষেত্রে আমাদের এমআরসিপির যে প্রোগ্রামটা, বেসিস প্রোগ্রাম, ওটা অলরেডি খুবই ভালোভাবে চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি, যেটা অবাক করা বিষয়, যে এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের ওই প্রোগ্রামটা বাংলাদেশে লিডিং পর্যায়ে আছে, এত পরিমাণ ডক্টর আমাদের সাথে এনরোল হচ্ছে। তো এমআরসিএস অংশে এসেও আমরা একই জিনিস দেখছি যে আমাদের অনেকেই পার্ট এ ক্লিয়ার করার পরে পার্ট বি দিতে গিয়ে দেখা যাচ্ছে কোনো কারণে খারাপ করছেন, আবার অনেকে 2-3 বার দিয়ে খারাপ করছেন, আলটিমেটলি আর দিচ্ছেন না। এটা আসলে আমরা জেনেসিসের জায়গা থেকে বা আউটলেয়ারের জায়গা থেকে কখনো এক্সপেক্ট করি না। তাহলে আজকে যারা এখানে আমাদের ভাইরা আছেন, যারা এই কোয়ালিটি সার্ভিসটা প্রোভাইড করার চিন্তা করছেন বা চেষ্টা করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্যান্য সার্ভিসের মতো এই সার্ভিসটাকে এমন একটা ওয়েতে নিয়ে আসা, এমন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে প্রোভাইড করা, যে আমাদের দেশ থেকে আমরা যারা পার্ট বি দিব, তাদের যাতে প্রায় শতভাগই যাতে ভেরি ফার্স্ট অ্যাটেম্পটে আমরা ক্লিয়ার করে চলে আসতে পারি। এখন এই জায়গাটাতে আসলে জেনেসিস কিভাবে হেল্প করবে, সেটা হলো আমি সবসময় একই কথাই বলি, যে যা কিছু প্রয়োজন সেটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করব। যা কিছু আপনাদের এই কোর্সটা রান করার জন্য লাগবে, সেটা অফলাইন ফ্যাসিলিটি হোক, সেটা দামি হোক, সেটা অন্যান্য সুযোগ সুবিধা হোক, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দিয়ে চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার। আপনারা আপনাদের সর্বোচ্চ ডেডিকেশনটা এবং গাইডলাইনটা আমাদেরকে প্রোভাইড করবেন। যারা আমরা পার্ট বি দিতে যাচ্ছি তাদেরকে প্রোভাইড করবেন, বাংলাদেশ থেকে যারা এমআরসি দিতে যাচ্ছে তাদেরকে প্রোভাইড করবেন, যারা দেশের বাইরে ক্যারিয়ার করতে আগ্রহী বা করতে যাচ্ছেন তাদেরকে প্রোভাইড করবেন। আর এই জায়গাটাতে আপনাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে, এবং আমাদের ডক্টরদের যে চাওয়া সেই অনুসারে আপনারা আপনাদের প্ল্যানগুলো সুন্দর করে সাজাবেন। আমি বিইং এ স্টুডেন্ট আপনাদের এই পুরো সার্ভিসটা নিতে আগ্রহী এবং দেখতে আগ্রহী, এবং আমি আশা করি আপনাদের এই সার্ভিসে ইনশাল্লাহ আমরা যারা আছি তারা সামনে যে রাস্তাটা আছে সেটা খুব সহজে পার হয়ে যাব। নাইদা আপু। জি ভাইয়া ধন্যবাদ। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমি ভাইয়া আমাদের হচ্ছে যেহেতু আপনার কাছ থেকে এই যে ডামি বলেন, তারপর হচ্ছে আমাদের আউটলেয়ারের যে সার্ভিস গুলা বলেন, যে আমরা যারা পরীক্ষা দিব, আমরা যে জিনিসগুলা চাচ্ছি, যে আমরা চাচ্ছি আমার একটা এক্সাম হল এনভায়রনমেন্ট থাকুক। আমি যখন মক দিতে আসবো প্রতি সপ্তাহে আমাদের যেটা চাওয়া ছিল, যখন আমরা এমআরসিএস পার্ট বি এর মেন্টররা যখন প্ল্যান করছিলেন, তখন আমরা ওনাদেরকে বলছিলাম যে আমাদের এরকম একটা এক্সাম হল এনভায়রনমেন্ট থাকুক। আমার রিডিং পার্টনার যেটা হয়েছে যে উনি পরীক্ষার হলে গিয়ে ইকে গিয়ে দেখতে ভুলে গেছে, যে উনি ওনার অ্যাক্টরকে দেখে, যে অ্যাক্টরের সাথে উনি কথা বলবে, সেই অ্যাক্টরকে দেখে বা ওনার পেশেন্টকে দেখে উনি কিছু জিনিস উনি ভুলে গিয়েছেন যে উনার পরের কোশ্চেন কি হবেন, সেই জিনিসটা ভুলে গিয়েছেন। তো এই জায়গাগুলো থেকে আমি আশা করি যে জেনেসিস আউটলেয়ার থেকে আমাদের অনেক বেশি সাপোর্ট থাকবে। এবং আমাদের যে একটা যে আমরা যখন প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যেটা এক্সট্রা একটা কস্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে হ্যান্ডস অন করা। এই হ্যান্ডস অনের এই জায়গাগুলোতে যে আমার কাছে মনে হয় যে আমার 3 দিন আমার জন্য ইনাফ না। 3 দিন আমি এই যে যাব, আমাদের সবাই থাকবে সেখানে, 30 থেকে 35 জন 65 জন মানুষ থাকবে, এতজনের মাঝখানে আমি প্র্যাকটিস করব, আবার হচ্ছে সেখানে আমি আমার স্কিলটা ডেভেলপমেন্ট করব, সেই জায়গাগুলো থেকেও আমাদের এমআরসিএস পার্ট বি এর না, মেন্টররা আমরা প্ল্যানিং করছেন। এখানে আপু একটা বিষয় বলি, এটা আমাদের হুম। যারা নতুন যারা পার্ট বি দিবে তাদের ক্লিয়ারিফিকেশনের জন্য, যে আসলে একটা পর্যায়ে আপনারা জানেন যে আমাদের দেশে যখন একদম শুরুর দিকে 12 আগে যখন জেনেসিস শুরু করেনি, তখন
পার্ট এ বা পার্ট ওয়ানে যেই প্রোগ্রামগুলো ছিল সেগুলো অনেক কস্টলি ছিল। তো ওই কস্টটাকে কমানো বা কস্টটাকে আরো আরো বেশি কাটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আসলে আমাদের দেশে যেটা হয় বা আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে যেটা দেখি যে একই সেন্টারে আপনি ক্লাস করছেন, তারাই আবার আপনার হ্যান্ডসনের সময় আলাদা পে করতে হচ্ছে, তাকেই আবার মক দেওয়ার সময় আপনাকে পে করতে হচ্ছে। এটা তো আসলে জাস্ট এক প্রকার মানে টোটালি একজনকে পুরো জায়গাতে আপনি তাকে ডিপ্রাইভ করছেন, তার কাছে তো আপনি অলরেডি একবার এখান থেকে একটা পেমেন্ট নেওয়া হয়েছে। এই জন্য আমাদের যে সিস্টেমটা থাকবে সেটা আমাদের অন্যান্য সিস্টেমের মতো একটা হেলদি সিস্টেম থাকবে। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উনি এনরোল করবেন, এরপর থেকে উনি ওনার যত রকম সার্ভিস প্রয়োজন সবই জেনেসিস থেকে পাবেন। সেটা অফলাইনে উনি মক দিক, অনলাইনে উনি ক্লাস করুক, অফলাইনে উনি পেশেন্ট দেখুক। তাহলে যখন অফলাইনে উনি পেশেন্ট দেখবে, অফলাইনে কমিউনিকেশন প্র্যাকটিস করবে, অফলাইনে উনি স্কিলের অংশগুলো দেখবে, অফলাইনে উনি নলেজ পার্টটা শেয়ার করবে, তখন ওনার আর এই জায়গাগুলোতে যে এক্সট্রা কস্ট যেটা সেটা আর ওনার হবে না, এবং উনি অবশ্যই কনফিডেন্ট হবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। ভাই এই জিনিসটা, এই যে আমার যে হিডেন কস্টটা, এই কস্টটা জেনেসিস থেকে জেনেসিস আউটলেয়ার থেকে মিনিমাইজের যে ব্যবস্থাটা হয়েছে, সেটার জন্য জেনেসিস আউটলেয়ারের যে এন্টায়ার প্ল্যানিং টিম, স্পেশালি ভাইয়া প্ল্যানিং টিম সবাই আলটিমেটলি, আমরা প্ল্যানিং টিম যখন যাই তখন আপনার মাধ্যমে কিন্তু আমরা স্যারদের কাছে যাই। তো আশা করি ওই জায়গাটা আমরা মিনিমাইজ করতে পেরেছি এবং আমাদের এই হিডেন কস্টের জায়গাটা অনেকটুকু কমে আসবে ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে আমরা খুব ভালোভাবে কন্টিনিউ করব। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের যাদের এমআরসিএস পার্ট বি রিলেটেড এনি কোয়ারিজ, আপনারা জানিসিস আউটলেয়ারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সব ধরনের যত রকমের ইনফরমেশন আছে সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।